প্রিয় দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীতে কত রকম সদস্য যে আছে, ম্যাক্সিমাম হলো পাকিস্তানপন্থী, জামাতপন্থী অথবা বিএনপিপন্থী। এবং এরা যখন ট্রেনিং নেয় তাদেরকে সেইভাবেই সম্ভবত ট্রেনিং দেওয়া হয়, না হলে এই প্রোডাক্ট বের হয় কিভাবে। আমরা এক কর্নেল আব্দুল হককে দেখতে পাচ্ছি, রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট, এই যে আরেকজন সেনা কর্মকর্তা, আরও অনেক সেনা কর্মকর্তা আছে। তারা কিভাবে কথা বলছে পাকিস্তানের পক্ষে, এটি জাতির কাছে এখন পরিষ্কার। তারা বাংলাদেশের পক্ষেও না, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। ভারত দখল করে নেক, আমাদের কোনো আপত্তি নেই, বাংলাদেশের মানচিত্র বড় হবে, খুবই ভালো কথা। কিন্তু সারাক্ষণ একটা দেশের পক্ষে কেউ কেউ বলেন এরাই রয়ের এজেন্ট, এরাই সেনাবাহিনীর ভিতরে থেকে, বাংলাদেশের ভিতরে থেকে ভারতকে শুধু উস্কানি দিচ্ছে, বাংলাদেশে যুদ্ধ করো, বাংলাদেশের সাথে যুদ্ধ করো, বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করো। ঠিক আছে, এই ভদ্রলোকের কথা শুনলে চিকেন নেক যদি কাট হয়ে যায় তাহলে আসলে সেভেন সিস্টার্সের সাথে মেইনল্যান্ড ইন্ডিয়ার যোগাযোগের আর কোনো ওয়ে কি আছে? আচ্ছা, ভারত কি চাইবে তাতে চিকেন নেক আলাদা হয়ে যাক? এটা তো তাদের ওই অঞ্চলের সাথে যোগাযোগ করার একটা করিডোর। তারা তো এটা রক্ষা করতে চাইবে, যে কোনো দেশের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে চাইবে। বাংলাদেশ হতে পারে, ওইদিকে নেপাল হতে পারে, বা আরও কারা আছে, ভুটান। এই চিকেন নেককে তো তাদের রক্ষা করতেই হবে। এই চিকেন নেকের ব্যাপারে তারা সংবেদনশীল হবেই। এই চিকেন নেকের উপর কোনো আক্রমণ আসুক বা কেউ আক্রমণ করুক, তারা সেটা চাইবে না, এটা তো স্বাভাবিক। ভারতের কোনো নাগরিক সেটা চাইবে না, আমরাও তাদেরকে ওখানে ডিস্টার্ব করতে যাব কেন? থ্রু বাংলাদেশ ফেনীতে একটা ব্রিজ উদ্বোধন করতে মোদি আসছিল বাংলাদেশে, কারণ দ্যাট ইজ দ্য ব্রিজ, যেই ব্রিজটা দিয়ে চিটাগং পোর্ট থেকে মালামাল ত্রিপুরাতে পাঠানো যাবে। ওরা যেটা করে, চিটাগং পোর্ট থেকে মালামাল ত্রিপুরাতে পাঠাবে, এটা তো ভালো। এটা আমাদের প্রতিবেশী দেশ হিসেবে আমরা তাদেরকে তো এই সুযোগ দেওয়াই উচিত। আমরাও আবার অন্য দেশের কাছ থেকে আমরা এই সুবিধা চাবো। আমরা যদি ভারতের পাশাপাশি না হতাম, অন্য কোনো দেশ থাকলে আমরা তো রিকোয়েস্ট করতাম, ভাই তোমাদের পোর্টটা ব্যবহার করা বা আমাদেরকে একটা রাস্তা করার সুযোগ দাও। এগুলো অপরাধ হিসেবে সারাক্ষণ বিবেচনা করা হয়। ভারতে নাকি আমরা ভারতের কাছে নাকি আমরা বাংলাদেশ বিক্রি করে দিয়েছি। এখন দলিল কই, কি বিক্রি করেছে, কি শর্ত, সেটা তো কেউ দেখাইতে পারছে না। চেষ্টা করতেছে সেটা হচ্ছে আমাদের ভেতরে, আমার আপনার ভেতরে কলোনিয়াল মাইন্ডসেটটা ঢুকায় দেওয়ার চেষ্টা করতেছে। একমাত্র আর্মি মুভ করা ছাড়া ইন্ডিয়ার কোন কাজটা বাকি রেখেছে বাংলাদেশ? আচ্ছা, ইন্ডিয়ার আর্মি মুভ বাংলাদেশে করে নাই, ঠিক আছে, পরিষ্কার। কিন্তু এই ছাড়া আর আমরা কি দেখতে পাচ্ছি? শুধু আওয়ামী লীগকে সরানোর জন্য, আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য আমরা তো বাংলাদেশ বিরোধী হতে পারি না। এই ইন্টারভিউটা অনেক বড়, ওনাকে কিন্তু খুব দেখা যায়। সেনাবাহিনী থেকে কী কারণে বরখাস্ত হয়েছেন নাকি অবসরে গেছেন, কেন গেছেন সেটা আমি ডিটেল জানি না। কিন্তু সেনাবাহিনী থেকে যেই বের হয় তাকে দেখি এরকম এরা পাকিস্তানপন্থী সরাসরি, অথবা জামাতপন্থী, হিজবুত তাহিদ, এইসব জঙ্গি সংগঠনের সাথে এরা জড়িত। এদের কথাবার্তা, আচার আচরণ বাংলাদেশের পক্ষে না। এরা শুধু ভারতকে উস্কানি দিচ্ছে যে বাংলাদেশে আক্রমণ করো। তারপরে যে কী হবে, যদি ভারত আমরা দখল করতে পারি তাহলে তো বিশাল বাংলাদেশ হবে, তাতে আমার কোনো আপত্তি নেই। টু সেন্টস নামক একটা পডকাস্ট অনুষ্ঠানে ওনার নাম সম্ভবত ডিএইচ খান, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, এই প্রত্যেকেই, এক রাওয়া ক্লাবের প্রেসিডেন্টকে আমরা দেখতে পাচ্ছি কী ধরনের কথা বলে। সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারাও কী কথা বলে, জঙ্গি জঙ্গি আক্রোশ প্রত্যেকের ভিতরে। ভারতের সাথে আমরা তো প্রত্যেকের সাথে আমাদের সুসম্পর্ক দরকার। ভারত কি, ভারতকে আমার এত হিসাবে আনার দরকারটা কি? ভারত ভারতের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। ভারতের যেহেতু সেভেন সিস্টারটা আলাদা, তারা পার্শ্ববর্তী দেশের সাথে তো এগুলো করতে চাইবেই, যে আমাদেরকে একটু করিডোর দাও, আমরা যাতে আমাদের মালামাল ওখানে তোমাদের আমরা প্রেরণ করতে পারি, তোমাদেরকে আমরা কিছু সুযোগ সুবিধা দিব। আমরা তো সুযোগ সুবিধা অনেক নিয়েছি ভারত থেকে। এই পডকাস্টটা অনেক বড়, আমি সব কিছু বলতে পারবো না, সব কিছু ধরে ধরে বলতে পারলে খুব ভালো হতো। হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস। যুদ্ধ মানেই আমরা খুব কুইক কনক্লুড করে ফেলি, দুই পার্টি মারামারি হয়েছে, জিতে গেছে। নো, ইটস নট সো ইজি। দেয়ার আর ক্রিটিক্যাল মুভস এন্ড আদার থিংস। নাগরিক এবং দেশ এইটার জন্য তার দায়িত্ব আছে, এইটার রেসপন্সিবল ফিল করাটা গুড লিডারশিপের লক্ষণ। নাও
you have the choice. Either you become part of the corruption, accept it, get benefited, or you can say no. আপনার চারপাশে যারা আছে, আপনার প্রতিবেশী যারা আছে, তারা যদি আপনার পটেনশিয়াল থ্রেট না হইতো ঐতিহাসিক ভাবে, তাহলে আমাদের তো আর্মির দরকারই ছিল। ইন্ডিয়া এত বড়, ইন্ডিয়া এতদিন ধরে যে কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা সেনাবাহিনী থাকে। ভারত আমাদের জন্য থ্রেট, সেই জন্য আমরা সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী আছে। এই কথা কতটুকু সত্য আমি জানি না। প্রত্যেক দেশের রাষ্ট্র গঠনের জন্য সেনাবাহিনী কতগুলো স্তম্ভ আছে, তার মধ্যে একটা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেনাবাহিনী, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী এগুলো থাকতে হবে। আর এই বলছে ভারত আমাদের জন্য থ্রেট, ওই জন্য সেনাবাহিনী আছে, না তো সেনাবাহিনী বাংলাদেশের দরকারই ছিল না। অনেক বড় পডকাস্ট। এতটা পাওয়ারফুল, আমরা কি আসলে এখানে কিছু করতে পারবো নাকি? আমরা খালি ডিপ্লোম্যাটিক ওয়েতে কিছুটা একটু মানে নরম হয়ে থাকবো? আসলে আমাদের আর্মিরা আসলে এখানে কি করতে পারে, নাকি কিছু স্ট্র্যাটেজি আছে যেটা আমরা খালি চোখে বুঝি না? প্রত্যেকটা দেশের দূতাবাস, অন্য দেশে যখন দূতাবাস থাকে, সেই দূতাবাসের যে চৌহদ্দি, সেটা আসলে সেই দেশের সার্বভৌম একটা এলাকা বলে গণ্য করা হয় আন্তর্জাতিক ভাবে। মানে ও একটা স্বাধীন জায়গা, মানে ওটা Exactly. ওর দেশ না, মানে এটা এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ইন্ডিয়ার যেমন ভেতরেও বাংলাদেশের জার্মান বাংলাদেশের দূতাবাস, ওই উপস্থাপক যেই দুইজন, ওদের মাথায় খুব একটা কিছু নাই। ওরা একদম এই যে চেনজি ইয়াং জেনারেশন, দাড়ি রাখা সুন্দর, ভালো, কিন্তু কি অবস্থা একটু বুঝবেন। হ্যাঁ, থাকতেই পারে, এখন ট্রেন্ডই হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে নিজেকে বোঝানোর জন্য যদি যে আমি ওই পন্থী দাড়ি রাখেন, সেটা অন্য জিনিস, কিন্তু বিউটি আছে একটা। এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। যাই হোক, এদের এই অবস্থায় এর কিন্তু আবার কিছু নাই। এই কিন্তু আবার পরিশীলিত সেনাবাহিনী কর্মকর্তা, সাবেক কর্মকর্তা, পরিশীলিত চৌস্ত সেনাবাহিনী, ভিতরে সেনাবাহিনীর যে হাঁটুতে বুদ্ধি আছে, এটাও কথা অনেকটা সত্য। দূতাবাসের যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারির ভেতরের এলাকা আসলে জার্মানি। আচ্ছা, ইভেন বাংলাদেশ সরকারের কোনো বাহিনী ওই জার্মান দূতাবাসের যে প্রধান আছে, রাষ্ট্রদূত, তার অনুমতি ব্যতিরেকে ওখানে ঢুকতে পারবেন না। যদি ঢোকেন, তাহলে জার্মানি বলতে পারেন যে আপনি আমার দেশের ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করেছেন না। কারণ গত 15 বছর ধরে আমাদের এমন ভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে যে ইন্ডিয়া যা করে, এটা মানে বলতে চেয়েছে, কোনো দেশে যদি একটা এম্বাসি থাকে, যেমন আমাদের দেশে আমেরিকান এম্বাসি আছে, জার্মান এম্বাসি, ফ্রান্স এম্বাসি বা যাই আছে, এইসব এম্বাসি ওইটা একটা রাষ্ট্রের মতো। ওই অংশে যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ঢুকে বা কিছু করতে চায়, সেটা কিন্তু অনধিকার চর্চা, অর্থাৎ একটা দেশের সার্বভৌমত্বের সাথে জড়িত। আমরা ফ্রান্স এম্বাসিতেও ঢুকতে পারবো না, সৌদি এম্বাসিতেও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বিনা কারণে ঢুকতে পারবো না তাদের পারমিশন ছাড়া। তো সেটা ঠিক আছে। হ্যাঁ, তারপরে কি বল আমরা সেটা শুনি। তাতেই আমরা ভালো কিছু খোঁজার চেষ্টা করি, বাট এখানে ভালো কিছু খোঁজার নাই। প্রথম কথা হচ্ছে যে শুধু একটা না, একাধিক, কলকাতা, আগরতলা, একাধিক আমাদের দূতাবাস, তাদের ইন্ডিয়ার যে উগ্র মৌলবাদী টেররিস্ট যারা আছে, তারা পরিকল্পিতভাবে পরপর 2টা দূতাবাসে আক্রমণ করেছে, এটা আমরা জানি। ভাঙচুর করেছে, জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। ভিয়েনা কনভেনশনের অধীনে এই কূটনৈতিক ব্যাপারগুলো পরিচালিত হয় পৃথিবীতে। ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ 22 কি বলে? আপনি আরেক দেশের দূতাবাসে কোনো প্রকার হুমকি, ক্ষয়ক্ষতি, হামলা অথবা অনুপ্রবেশ আপনি করতে পারেন না। এবং কেউ যদি করার চেষ্টা করে, এটা থামানোর দায়িত্ব, এটা প্রতিহত করার দায়িত্ব যেই দেশে দূতাবাসটি অবস্থিত সেই দেশের উপর। আচ্ছা, এখানে ঠিক আছে, কারো দূতাবাসে কেউ ঢুকবে না, কারো দূতাবাসে হামলা করবে না, হুমকি দেবে না। কিন্তু ভারতীয় দূতাবাসের হুমকি তো আমাদের দেশ থেকে সারাক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশে ভারতীয় দূতাবাস বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হবে, ভারতীয় দূতাবাস পুড়িয়ে দেওয়া হবে। কিছু হলেই ভারতীয় দূতাবাসের লং মার্চ, কিছু হলেই হাইকমিশনারকে তলব করতে পারে। বাংলাদেশের দূতাবাসে হামলা হয়েছে কিছুদিন আগে ডক্টর ইউনূস সরকারের সময়, সেটা আমরা তীব্র নিন্দা জানাই। কেউ তো সেটা সমর্থন করে না। ওই দেশের আইনশৃঙ্খলা বাহিনী রক্ষা করার চেষ্টা করেছে। আবার আমরা যে বিভিন্ন এম্বাসির বিরুদ্ধে, আমেরিকান এম্বাসি ঘেরাও হবে, জ্বালাও পড়াও, হ্যাঁ, অমুক এম্বাসি ঘেরাও হবে, ইন্ডিয়ান হাই কমিশন উড়িয়ে দেয়া হবে, এগুলো যে আমরা বলি, এগুলো কি ঠিক? মানে প্রোটেকশন সেই দেশ দিবে, এক্স্যাক্টলি, এখানে দিতে হবে। এক্স্যাক্টলি, কিন্তু সেখানে দেয়নি। দেয়নি বলেই তো এখন আজকে আমাদের এখানে যে ওই যে ফ্রান্স এম্বাসি, রাশিয়ান এম্বাসি, ওই এম্বাসি, ইন্ডিয়ান এম্বাসি বিশেষ করে একদম উৎখাত করবে। তো আমাদের দেশে এইসব হুমকি টুমকি যে দিচ্ছে, তারকে গ্রেফতার করা হয়, আইনের আওতায় আনা হয়।
প্রত্যেক দেশে হ্যাঁ মিছিল মিটিং থামানো হয়, এম্বাসি পর্যন্ত যেতে দেওয়া হয় না, সেটা ঠিক আছে। যে থ্রেট করা হয়, এখনও যে থ্রেটিং চলছে, এটাও কি আমাদের শোভনীয়, শোভা পায় আমাদের? কি অবস্থা বাংলাদেশের ক্ষেত্রে কি হচ্ছে? বাংলাদেশ তো শান্তিপূর্ণ দেশ, আমরা যুদ্ধ আসলে চাই না। আমরা বাংলাদেশ অনেক শান্তিপূর্ণ দেশ, সব বিদেশে চলে যায়। এও যখন আমেরিকা কানাডায় চলে যাবে আর আসবে না, ঠিক আছে, বা চলে যাবে, বা ওর ছেলে মেয়েরা সব বিদেশে পড়াশোনা করে, শান্তির দেশে রাখতে চায় না। এরা সেনাবাহিনী তো বেশি দিন থাকতে পারে না, কী কারণে থাকে নেই সেটারও কারণ বের করতে হবে। সেনাবাহিনী থেকে বের হয়ে কী ধরনের কথা বলে সেটি আপনারা জানেন। ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে তো চাচ্ছি না, যদিও আমাদের ভেতরে করার দরকারটা কি? করার দরকারটা কি? আমরা যুদ্ধ করার দরকারটা কি? ইন্ডিয়াও আমাদের সাথে যুদ্ধ করার দরকারটা কি? বা অন্য কোনো দেশের সাথে আমাদের যুদ্ধ করার তো কোনো প্রয়োজন নেই, শান্তি চাই। ক্ষোভ আছে যে 15 বছর যে পিশাচিনী আমাদের দেশটাকে মানে তছনছ করে দিয়ে গিয়েছে, তাকে কেন আমাদের প্রতিবেশী দেশ আশ্রয় দিল? যুক্তি কি? ইভেন প্রতিবেশী দেশে যে আশ্রয় দেয়, এরা যখন পালাবে সব ইন্ডিয়াতে পালাবে, কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও যাওয়ার জায়গা না। পাকিস্তান যেতে পারবে না ইন্ডিয়ার উপর দিয়ে। সো একটু রয়েস হয়ে কথা বলা উচিত। আর ইন্ডিয়াতে পাকিস্তান, শেখ হাসিনা তো নিজে যায়নি, শেখ হাসিনাকে বিমানে করে দিয়ে এসছে বা হেলিকপ্টারে করে দিয়ে এসছে। শেখ হাসিনা তার পাইলট না যে বিমান চালায় চলে গেছে, একটা দেশ আশ্রয় দিছে। এটার জন্য একটা দেশ আশ্রয় দেওয়ার দায়িত্ব না? আমাদের দেশে যদি কেউ চলে আসে আমরা আশ্রয় দিব না? বিষয়টা বুঝবো, জানবো, জানার চেষ্টা করব। শেখ হাসিনাকে তোমরা ইন্ডিয়া পাঠাইছো কেন? এরা সেনাবাহিনীতে ছিল, সেনাবাহিনীতে ছিল কি যে ব্রেইন ওয়াশ করা হয় সেনাবাহিনীর, এটা একটা দুঃখ। আওয়ামী লীগের আমলে সেনাবাহিনীতে কারা ঢুকেছে এখন আমি একজনও দেখি নেই। কারা সেনাবাহিনীর মধ্যে, কারা আওয়ামী লীগের পক্ষে অথবা দেশের পক্ষে আছে আছে বা দেশের পক্ষে আছে, দেশাত্মবোধ আছে অনেকের মধ্যে, কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষের কারা? আমি তো কেউ কাদেরকে রিক্রুটমেন্ট দিয়েছে সেনাবাহিনীতে যারা অফিসার হয়েছে বা ক্যাপ্টেন, জেনারেল, মেজর যারা আছে, কেউ তো নাই, কারো তো দেখি না। তো এরাই সব পাকিস্তানি জঙ্গি। মিডিয়া ইন্ডিয়াকে জিজ্ঞেস করছে যে কেন একটা দেশের রিলেশন আর একটা দেশের সাথে হয়, একটা দেশের মানুষের রিলেশন আর একটা দেশের মানুষের সাথে হয়, একটা দেশের রিলেশন কিভাবে একটা পার্টিকুলার দলের নেত্রীর সাথে হয়? আচ্ছা, দলের নেত্রীর সাথে সম্পর্ক এখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক নাই। ইউনুস সাহেব তো মরিয়া হয়ে আছে, ইউনুস সাহেব ইন্ডিয়ার সাথে সম্পর্ক করার জন্য। অবশ্যই ভালো করতে হবে, ইন্ডিয়াও বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে, এটাই স্বাভাবিক, সম্পর্ক থাকতেই হবে। শেখ হাসিনার সাথে সম্পর্ক এটা তো হয় না, শেখ হাসিনাকে ওই দেশে পাঠানো হয়েছে বাংলাদেশের স্বার্থে। শেখ হাসিনা ভারতের সাথে অনেক ভালো চুক্তি করেছে বাংলাদেশের স্বার্থে। খারাপ চুক্তি কি ছিল, কি হয়েছিল সেটা তোমরা বের করো। কিছুই তো দেখি না আমরা এখন, এক মুখে দুই একটা কথা ছাড়া। কি দিয়েছে? ওই যে দুই একজন বলছে আমরা ভারতকে যা দিয়েছে, এ কথাটা কি দিয়েছে সেটা বের করো এখন। ভারতকে সান্ত্বনা দিয়েছে শেখ হাসিনা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চেষ্টা করেছে শেখ হাসিনা। নট অ্যাকসেপ্টেড, গ্লোবালি নট অ্যাকসেপ্টেড। এখন ইন্টারন্যাশনাল নর্মস আছে, পৃথিবী একটা ভদ্র জায়গা, অ্যাটলিস্ট উই অ্যাজিউম লাইক দ্যাট। সো এই জন্য হয়তো কেউ কিছু বলছে না, বাট অ্যাকচুয়ালি ওনার পাসপোর্ট যদি বাতিল হয়ে গিয়ে থাকে তাহলে আসলে ওনার স্ট্যাটাস এই মুহূর্তে ইন্ডিয়াতে কি? এবং ইন্ডিয়া তাকে পারমিশন দিয়ে রেখেছে, যেহেতু তোমরা পাঠাই দিছো সেহেতু তারা ভদ্রতা গিয়েছে যে ঠিক আছে তোমরা পাঠাই দিছো, ঠিক আছে আমরা রাখলাম, ঠিক আছে। না যে বাংলাদেশের জনগণ এটা অ্যাকসেপ্ট করছে না, কারণ বাংলাদেশের জনগণ তো মাত্র 100 দিন আগে তাকে উৎখাত করে বাধ্য করেছে দেশ থেকে একটা হেলিকপ্টার নিয়ে পালিয়ে যেতে। আচ্ছা, এখন একটা সভ্য লোক হইলে আপনি কি ঠেলে পাঠাবেন? একটা লোক আপনার, একটা লোককে আপনারা আশ্রয় দিয়েছেন, ওখানে ঠেলে দিয়েছেন ওই দেশে, সেই দেশকে এখন আবার ঠেলে পাঠাবে? ওদের ঠেকা আছে? তোমরা এসে পারলে ইন্ডিয়া থেকে নিয়ে আসো, ইন্ডিয়া তো বলবে তোমরা ইন্ডিয়া থেকে শেখ হাসিনাকে নিয়ে যাবো এসে, আমরা তো আনি নেই। তো এই জাতীয় পরিস্থিতিতে আপনার প্রশ্নটির গুরুত্ব আসলে আমাদের পাবলিক এখানে আন্তর্জাতিক আইন আছে। আমেরিকাতে কেউ আশ্রয় নিলে তারা কি, যে সে তার দেশে যখন যাবে তারা ফাঁসি দিবা, তার লাইফ থ্রেটেনিং আছে, আমেরিকা কি কাউকে বাংলাদেশে পাঠাবে?
বাংলাদেশের যুদ্ধাপরাধীরা যে বিভিন্ন দেশে রয়েছে, শেখ হাসিনা সরকার সময় আনতে পারছে? কানাডাতেও আছে, আমেরিকাতেও আছে, ইংল্যান্ডেও আছে, কাউকে আনতে পেরেছে? পারে নাই। এটা আন্তর্জাতিক রুল, দিবে না। যে তার লাইফ থ্রেটেনিং, যেহেতু সে সন্ত্রাসী হোক আর যেটাই হোক, তাকে আমরা এখন দিচ্ছি না, কাউকে তো আনতে পারে নাই। আর শেখ হাসিনা যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশে আসতে তোমরা পাঠাইছো, এখন তোমরা যাইয়া নিয়ে আসো, আমাদের ওই যে কর্নেল আব্দুল হকের নেতৃত্বে যাই নিয়ে আসো, পরিষ্কার। ইন্ডিয়া তো নিজেরা নেয়নি তার শেখ হাসিনাকে, আমরাই না জোর করে পাঠাইছি। করতে পারছে কিনা আমরাও শেখ হাসিনাকে তখন সেখানে পাঠাইলাম কেন? রেখে দিতাম দেশে। এখন এত কথা তো বলতে হতো না, বিচারটা সরাসরি হয়ে যেত। আমি দোষ দিব না, কারণ আমাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, বাট দিস ইজ সেও বসে বসে কিন্তু নানান পডকাস্টে তাকে দেখি, তাকে তিনিও কিন্তু ব্রেইন ওয়াশ করতেছেন, আর তিনিও ব্রেইন ওয়াশড অলরেডি। সেনাবাহিনীতে কাজ করেছেন, একেবারে কিছু নেই মাথার মধ্যে। সবার কথা বলো, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলো, সেটা তো না। উইদাউট এনি ডাউট ডিপ্লোম্যাটিক ডেডলক, সিরিয়াস ইস্যু একদম। কূটনৈতিক একটা প্রচন্ড রকমের বাজে সম্পর্কের দিকে যাচ্ছে। তো নাও আপনি জিজ্ঞেস করতে পারেন যে এটা কে সলভ করে দিবে? এটা সলভ করার দায়িত্ব টোটাল ভারত বলছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আরেক মানে মানে উনি কীভাবে পররাষ্ট্র উপদেষ্টা হয়েছে, বা আগেও পররাষ্ট্র সচিব কিভাবে ছিল, উনি বলছে যায় কেন যে ভারত না দিলে আমাদের কিছু করার নাই। ভারত দিতে যাবে কেন? কিছু করার নাই, সেটা ঠিক আছে। এখন এই ভাইদের কথা অনুযায়ী যাইয়া নিয়ে আসেন। শেখ হাসিনা দিল্লিতে না কোথায় আছে, এটা কূটনৈতিক ব্যাপার, একটা আন্তর্জাতিক শিষ্টাচার, যে একজন তুমি চাইলেই তোমার কাছে এখন ফেরত পাঠাতে পারবে না। ভারতেও নিশ্চয়ই সেই আইন আছে, তোমরা ফাঁসি দিয়ে দিয়েছো, অবৈধভাবে ফাঁসির ঘোষণা দিয়েছ, এখন ভারতকে একটা লোকে ঠেলে পাঠাবে? অন্য কোনো সভ্য দেশকে পাঠাবে? পাঠায় না তো। তো শেখ হাসিনার আমলে ও কি কাকে কাকে ভারত থেকে, ইংল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে আনার চেষ্টা করছে? কাউকে তো আনতে পারে নাই, পারে না। চেষ্টা করে কিন্তু পারে না। ইন্ডিয়ার ওপর। ইটস নট অন আস। আমাদের দেশে তো হয় নাই, আমাদের দেশে ওনাদের দূতাবাসে তো আমাদের কেউ আক্রমণ করে নাই। বাবা, বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে, যেটা মুসলিম মেজরিটি কান্ট্রি, সেই মুসলিম মেজরিটি একটা কান্ট্রির কোর্টে, চিটাগাং কোর্টে এই মুসলিম মেজরিটির কান্ট্রির মধ্যে সব ম্যাক্সিমাম 80% হলো বাটপার, চিটিং, ইনক্লুডিং মি। একটা মুসলিম দেশ, মুসলিম মেজরিটি কান্ট্রি আমাদের, আমরা সবাই চিটিং, ইনক্লুডিং হি। আমাদেরকে সভ্য হতে হবে, মানুষ হতে হবে, বাংলাদেশের পক্ষে কথা বলতে হবে, নিজের দেশের অস্তিত্ব, নিজের দেশকে আগে ভালোবাসতে হবে, তারপর আমরা অন্যদের কথা বলি যে তোমরা আমাদের উপর কোনো কথা বলবে না। ও ভারত, পাকিস্তান, অন্য আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আছে, এরা বারবার উস্কানি দিচ্ছে ভারতকে, তোমরা আসো আসো, মারামারি করি, বাংলাদেশের মানুষকে মারো, আমরাও ঠেকানোর চেষ্টা করি। কতটুকু ঠেকাইতে পারবে সেটা তো সবাই জানেন। যদি আমরা ঠেকাইতে পারি ভালো, আমাদের সেনাবাহিনী স্ট্রং, আমাদের দেশবাসী স্ট্রং, কিন্তু এরা তো একচেটিয়া কথা বলে। কথা বলছি আমি, চিটাগাং এর কোর্টে একজন মুসলিম আইনজীবীকে মেরে ফেলছে। তারপরে কতটুকু সংযম দেখাইছি আমরা? ও বাবা রে বাবা, আমরা যথেষ্ট সংযম দেখিয়েছি এই জায়গায়। কিন্তু ওই মুসলিম আইনজীবী আপনারা জানেন, ওই যে কি যেন কি প্রভু আছে না, হিন্দু নেতা, ওই যে ইসকনের নেতাকে গ্রেফতারের পরে ওখানে কি এখন কারা মরেছে সেটা কি ক্লিয়ার, কারা মেরেছে সেটা কি ক্লিয়ার? নানান কন্ট্রোভার্সি আছে। ওটা কি ভারত এসে মারছে? ইন্ডিয়া, হিন্দুদেরকে তো আমাদের দেশের নাগরিক হিসেবে দেখতে হবে। আমাদেরও যে স্বার্থ, আমাদেরও যে উদ্দেশ্য, হিন্দুদের বা বৌদ্ধদের বা খ্রিস্টানদের সবারই তো, যদি বাংলাদেশের নাগরিক হয় একই তো কাজ, ভালো মন্দের বিচার হবে। কেউ কাউকে মারতে পারবে না, মারলে হিন্দু হইলেও অপরাধী, মুসলিম হইলেও অপরাধী। কিন্তু যে কাণ্ড করছে আমরা কোনো প্রতিশোধ নেই না। কার বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে? ভারতের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে নেন, অসুবিধা তো নাই। দেশের ইন্টারনাল সিচুয়েশন হলে নিজেরা কন্ট্রোল করতে হবে। হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, সবাই একই দেশের নাগরিক, এটা মাথায় রাখতে হবে। কেন এই ঘটনাগুলো ঘটছে, কেন করছে, এই ঘটনাগুলো কেন ঘটছে, এটা বোঝার জন্য আমাদেরকে আসলে অনুধাবন করতে হবে যে ইন্ডিয়া কিভাবে আমাদের এগেইনস্টে, এই ইন্টারিম গভর্নমেন্টের এগেইনস্টে উঠে পড়ে লেগেছে। একমাত্র আর্মি মুভ করা ছাড়া। আচ্ছা,
কিছু কি দেখা যায় ইন্ডিয়া কিভাবে আক্রমণ করছে? হ্যাঁ, ওদের ফরেন পলিসি তো একটা থাকবেই। বাংলাদেশের শান্ত থাকুক, বাংলাদেশের পরিবেশ শান্ত থাকুক, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের একটা দৃষ্টি তো থাকবেই। আমেরিকারও আছে, ফ্রান্সেরও আছে, জার্মানিরও আছে। বাংলাদেশের ভিতরে কি হচ্ছে না হচ্ছে এগুলো সারাক্ষণ খেয়াল করতে হয়। কানাডার ভিতরে কি হচ্ছে আমেরিকা খেয়াল করতে হয় সারাক্ষণ। আমেরিকার সম্পর্কে একটা টু শব্দ কানাডা করতে পারবে? এটা কি আপনারা জানেন? কখনোই পারবে না। ছোট দেশ, দেশ বড়, কিন্তু ওই যে আমেরিকার কাছে তো ছোট অর্থনৈতিকভাবে, সূর্য বীর্যে, সামরিক সক্ষমতার দিক থেকে। একটা টু শব্দ করতে পারবে? জাস্ট একটা ভিডিও ক্লিপ তারা কানাডার ভিতরে কেউ ছেড়েছিল ট্যাক্স নিয়ে, সেটার জন্য কানাডিয়ান প্রাইম মিনিস্টার আমেরিকার কাছে সরি বলেছে, ক্ষমা চেয়েছে। দিস ইজ দ্য রুল। আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে চলতে হবে। প্রতিবেশী যদি শক্তিশালী হয়, তুমি তো তার সাথে লড়াই করে টিকতে পারবে না, অথবা তোমার সেই সামর্থ্য হতে হবে। কানাডা যদি সেই সামর্থ্য দেখায়, তাহলে ট্রাম্পের সাথে কথা বলবে গলা চড়িয়ে, বা যদি ভদ্র হয় তাহলে হয়তো আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কথা বলবে। আর না হলে তোমাকে আচার আচরণে বিনয় দেখিয়ে থাকতে হবে, যাতে কোনো সমস্যা না হয়। ইন্ডিয়ার কোন কাজটা বাকি রেখেছে? কলকাতা বইমেলা এবার আমাদেরকে ইনভাইট করা হয় নাই। আচ্ছা, তো কলকাতা বইমেলা ইনভাইট করানো তো কি হয়েছে? আমাদের কি ক্ষতি হয়েছে? একটা সৌহার্দ্য ছিল, ডাকতো, আন্তর্জাতিক, আমরা যেতাম, অসুবিধা কি? এখন তারা ডাকে নাই। এখন তোমরা কি ভারত ছেড়ে কথা বলতেছ? কেউ তো ছেড়ে কথা বলছে না। আমরা কলকাতার কোন বই মেলাকে, বই স্টলকে আমাদের দেশে আমন্ত্রণ জানিয়েছি? আমাদের 21-এর বইমেলা, 21-এর বইমেলা তো বিশাল। ভারতেরও 5-10টা পাবলিশারদের তো আমন্ত্রণ জানানো উচিত ছিল এত বছর যাবৎ। আওয়ামী লীগ সরকারও তো ডাকে নাই। এটা তো ভালো কাজ করে নাই। আমাদের এত বড় বইমেলা, আন্তর্জাতিক বইমেলা যারা আছে তারা আসুক, পাবলিশার। আর কলকাতার বইমেলা আমাদের ডাকা নাই, তো অসুবিধা কি? আমরা যাবো না? এটা নিয়ে আমরা আফসোস কেন? ত্রিপুরা এত দিয়েছি আমরা, ত্রিপুরাকে এত সাপোর্ট করেছি, সেই ত্রিপুরা মনে করেন যে হোটেল বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য। কলকাতা দূতাবাস আক্রান্ত। আচ্ছা, দূতাবাস আক্রান্ত ত্রিপুরা আমাদের হোটেল বন্ধ করে, এখন তো ভিসাই বন্ধ করে দিয়েছে ভারত। ভারতের সাথে তো এখন আমাদের ভালো সম্পর্ক নাই, তো সেগুলো তারা দেবে কেন? আর যদি রিলেশনটা আমরা ভালো করতে চাই, অবশ্যই ভারত সেটা আমাদেরকে দেবে। ভারতে তো এখন আমরা যেতেই পারি না, শর্ত সাপেক্ষে মনে কিছু কিছু মানুষকে ভিসা দেয়। এছাড়া দেয় তো, আমরা ভিসার জন্য হাহাকার করছি। আমাদের ভারত যেতে হবে কেন? দরকারটা কি? ত্রিপুরায় আমরা থাকতে যাবো কেন? আমরা ওখানকার হসপিটালে যাবো কেন? দরকার তো না। আমরা সিঙ্গাপুর যাব, থাইল্যান্ড যাবো, আর আমরা নিজেরা নিজের দেশে হসপিটালের ব্যবস্থা করবো। কোথায় এখন কিছু হয়েছে? চীন নাকি করিডোরের ভাষায় একটা হসপিটাল বানাচ্ছে। আর এই যে আমাদের বর্তমান এনসিপির নেতা যারা আছে, এদের একটা শর্তই আছে, বিদেশে আমরা কোনো ট্রিটমেন্ট করব না। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, বিদেশিরা, অন্য দেশের মানুষ আমাদের দেশের ট্রিটমেন্টের জন্য আসবে। কই এখন? বা শুরু করেছে কিনা? মানে সাবেক সেনা কর্মকর্তা ডাক্তারদের ওখানে গেলে নাকি ইন্ডিয়ান পতাকাকে সালাম করে তারপর চিকিৎসা নিতে হবে। ইন্ডিয়ান পতাকাকে সালাম করতে হবে আমি শুনি নেই, যদি বলে থাকে এটা দুঃখজনক। ঠিক আছে, দুঃখজনক। তো ইন্ডিয়ায় আমাদের এই একটা মুনাফেকের দেশে আমাদেরকে ট্রিটমেন্ট নিতে যেতে হবে কেন? আমার এটাই মাথায় আসে না। একটা মুনাফেকের দেশে, হিন্দুদের দেশে আমরা ট্রিটমেন্টের জন্য যেতে হবে কেন? কি কারণ? আমরা অন্য দেশেও যাবো কেন? আমরা বাংলাদেশে মুসলিম চিকিৎসক যারা আছে তাদের কাছে ট্রিটমেন্ট নেব, অথবা আমরা স্বাবলম্বী হব, স্বয়ং সম্পূর্ণ হব, অথবা পাকিস্তান যাব, বা সৌদি আরব যাব, ইন্ডিয়া অন্য আরো অনেক দেশ আছে। See the audacity. বেশি বেশি হয়ে যাচ্ছে না জিনিসটা? Now come to the media. Come to the media. It's hilarious. আমি মিডিয়াতে দেখলাম বলতেছে যে ডক্টর ইউনূসের সরকার এটা নাকি ফান্ডামেন্টাল ইসলামিস্ট সরকার অর সামথিং লাইক দ্যাট। কারণ এই জার্গান আসে কোথা থেকে? আচ্ছা, ইন্ডিয়ার কথা বাদ দিলাম, ইন্ডিয়ার মিডিয়া কি বলছে আমাদের দরকার নাই, জাহান্নামে যাক। কিন্তু আমাদের কাছে কি মনে হচ্ছে, ডক্টর ইউনূস সরকারটা কি, দেশে কি হচ্ছে এখন আপনারা বুঝতে পারছেন? এদের চোখে কিছুই পড়ে না, এদের দেখেও না। ব্রেইন ওয়াশ করা একদম। পাশে যে দুজন বসে আছে, এরা জানেও না কি হয়েছে, কেমন হওয়া উচিত মানুষের আচার আচরণ একটা দেশের নাগরিক হিসেবে, বুঝেও না।
ঠিক আছে, ইউনূস সরকারের সময় এখন বাংলাদেশের ক্রান্তিকাল চলছে, এটা তো একটা শিশুও বুঝে, ব্রেইন ওয়াশ কিছু লোক বুঝে না, এনসিপির লোকেরা এখন বুঝতেছে না, ইয়াং জেনারেশন জেনজি বুঝে না, জানেও না। ইউনূস সাহেব তাদেরকে সেভাবে মোটিভেট করছে। বাংলাদেশ তো এখন একটা জঙ্গি দেশ, বাংলাদেশে ষড়যন্ত্র যুদ্ধ নানান জঙ্গি সংগঠনের নেতারা বাংলাদেশে আছে, নানান গোয়েন্দারা বাংলাদেশে আছে, এবার জানে সেনাবাহিনীতে চাকরি করছে। ইউনূস সাহেবের শাসনামল মানে ফেরেশতার শাসনামল চলতেছে। মানে কোথায় চাওয়ালা আর কোথায় নোবেল লরিয়েট, আপনি আমি আমরা সবাই বুঝি। কোথায় চাওয়ালা আর কোথায় নোবেল লরিয়েট, মানে নরেন্দ্র মোদীকে বুঝিয়েছে। চাওয়ালার বিষয়টা আমাদের ভাবারও দরকার নেই। চাওয়ালা যদি প্রধানমন্ত্রী হতে পারে একটা দেশের, চাওয়ালার বিশাল ক্রেডিট। চাওয়ালা দিল্লির ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, এটা তো চাওয়ালার ক্রেডিট। আর আমাদের নোবেল লরিয়েট নোবেল পাইয়া দেশটা ধ্বংস করে দিচ্ছে, সারা পৃথিবীর জন্য অশান্তি সৃষ্টি করা নোবেল বিজয়ী মানুষ। এটা কি কিছু হইল আমাদের? ওনার কত টাকা আছে উনিই জানে না, উনি আরো মজার কথা বলবে, এটা আমরা শুনবো। এটা তো হয় না। এই নোবেল লরিয়েট বাংলাদেশে কিভাবে ছাড়খাড় করে দিচ্ছে এটা তো আপনারা জানেন, দেশবাসী জানে। এ জানে না, এ কোথায় থাকে আমি জানি না, বিয়ের ভিতর হয়তো ট্যাঙ্কের ভিতরে, অথবা কি মাটির নিচে যে থাকে, বাংকারের ভিতর থাকে। জাস্ট আজকে ডক্টর ইউনূসের মতো একটা গ্লোবাল মানে লরিয়েট যদি না হইতো, যার মনে করে যে গ্লোবাল অ্যাকসেপ্টেন্স আছে, ও বাপ, আজকে যদি অন্য কেউ আল্লাহ না করুক যদি এই সিটটাতে বসতো, অলরেডি তো তাকে মোল্লা টোল্লা বানায় মনে করেন যে পুরো ইয়ে করে দিত। ইন্ডিয়া তো তাই চাচ্ছে, ইন্ডিয়া হায়দ্রাবাদ এই ইন্ডিয়া চাচ্ছে আবার। আচ্ছা, ইউনূস সাহেব কি করছে, কি করেছে, মামলাতন্ত্র না আমলাতন্ত্র কি চালাচ্ছে, জঙ্গিবাদ না অন্যবাদ, জিন্দাবাদ কি চালাইছে সেটা আপনারা দেখেন, জানেন। এই লোকটা বাংকারে থাকে। কি করছে, ইন্ডিয়া সিকিমে কি করছে, লেটস গো ব্যাক টু দ্য হিস্ট্রি। ইন্ডিয়ার হিস্ট্রিতে আমাদের যাওয়ার দরকার নাই। এত যদি বাড়াবাড়ি করে, এত যদি আমরা বাড়াবাড়ি করি, ইন্ডিয়ার তো বাংলাদেশ প্রয়োজন। এটা তো ভৌগোলিকভাবে বোঝা যায়, বাবা একটা শিশুও বুঝে যে তাদের যদি সেভেন সিস্টারের সাথে তারা যোগাযোগ করতে না পারে, তাদের চিকেন নেক দিও, এটাও যদি আমরা হুমকি দিই, তো তোরা তো বাংলাদেশ দখল করবে। পৃথিবীর প্রত্যেক দেশে এরকম করে, তার স্বার্থ যেখানে নষ্ট হবে। আমরা তো চাই সেভেন সিস্টার দখল করতে, ভারত দখল করতে, আমাদের স্বার্থ নষ্ট হচ্ছে, আমরা এই প্রতিবেশী চাই না। আমরা সেভেন সিস্টার দখল করতে চাই না, চাই তো, আমাদের সবাই তো বলছে। ইন্ডিয়া যদি দেখে যে তাদের সেভেন সিস্টার আলাদা হয়ে যাচ্ছে, তখন তারা বাংলাদেশ দখল করবে। এরাই উস্কানিদাতা, এরাই ইন্ডিয়াকে বাধ্য করছে বাংলাদেশ দখল করো। এবং সাবেক সেনা কর্মকর্তা ম্যাক্সিমাম ইন্ডিয়াকে উস্কানি দিচ্ছে, বাংলাদেশ নিয়ে নাও। এরা ইন্ডিয়ান হতে চায়, ইন্ডিয়ার ভিতরে চলে যেতে চায়। দরকার কি আমাদের ঠেলাঠেলি করা? আমি আগেও বলেছি, কানাডা কি আমেরিকার সাথে লড়াই করছে? কানাডা আমেরিকার সাথে কোনো প্রকার টু শব্দ করে? আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে ভাবে মিলেমিশে থাকি। আর টু শব্দ যদি করে, আমেরিকা কানাডাকে আস্ত রাখবে? অলরেডি প্রদেশ বানাতে চায়, স্টেট বানাতে চায়, এখনতম স্টেট। এটা হচ্ছে সিকিম, হ্যাঁ, ঘুরতে টুরতে যায় মানুষজন। চিকেন নেক, Chicken সেভেন neck সিস্টার্স। আমাদের ভাই যারা অডিয়েন্স ভাইরা আছে, তারাও কিন্তু চিকেন নেক বললে এখন বোঝে। হ্যাঁ, চিকেন নেক এদের খাই ছিল, খালি চিকেন নেক দখল করা। তো আমরা চিকেন নেক দখল করবো, ভারত কি আমাদেরকে এমনি ছাড়বে? ছাড়ার দরকার নেই। ভারত তো চেষ্টা করবে তাদের চিকেন নেক যাতে কোনোভাবে কেউ দখল করতে না পারে। চিকেন নেকের আশেপাশে কি হচ্ছে ভারত সেটা খেয়াল রাখবে না। আমরা কেন ভারতকে উস্কানি দিতে যাব? আমাদের যদি এখন চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে হয়, ফেনীর এখান দিয়ে নাকি চিকন, এটা যদি কোনো থ্রেট আসে, আমরা তো চেষ্টা করবো এটা রক্ষা করতে। Aware হয়ে গেছে তো সবাই, সবাই জানে চিকেন নেক হচ্ছে শিলিগুড়ি করিডর। ঠিক আছে, শিলিগুড়ি করিডর হচ্ছে মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে এই পাশের যে সেভেন সিস্টার্স আছে তাদের যোগাযোগের একটা করিডর। খুব চিকন একটা করিডর, 23 মাইল সম্ভবত চওড়া হবে। এইটার পাশেই নেপাল উপরে, তিব্বত উপরে, এদিকে চায়না, আর নিচে হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশ। এই মাঝখানে ছোট্ট আরেকটা চমৎকার দেশ ছিল, যে দেশের নাম সিকিম। ওকে, হ্যাঁ, এখন সিকিম তো নাই, ভারত তো সেটা নিয়ে নিয়েছে। ভারতের স্বার্থে সিকিম যদি তাদের সাথে মিলেমিশে চলতো, আন্ডারস্ট্যান্ডিংয়ে চলতো, ভালো, আমার মনে হয় কোনো অসুবিধা হতো না।
এখন থ্রেটেনিং যদি হয়, বাংলাদেশ যদি এখন আমরা 7 সিস্টার নিয়ে থ্রেট করতে থাকবো ভারতকে, তখন তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকবে না। রাশিয়া ইউক্রেনের অনেক অংশ নিয়ে নিয়েছেন, এখন বেশি বাড়াবাড়ি করতে গেছে। রাশিয়া ইউক্রেনের একটা 19% অংশ নিয়ে নিয়েছে অলরেডি, নিজেদের দখলে রেখেছে। বেশি বাড়াবাড়ি করতে নেই। পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী যদি শক্তিশালী হয়, আমার ঘরের পাশে যদি আরেকজন অনেক শক্তিশালী পাওয়ারফুল কেউ থাকে, আমার দরকার কি হাঙ্গামা করা? আইনের আওতায় যদি কোনোভাবে আনতে পারি, আইনের কথা যদি বলতে পারি, যদি না শুনে আমি কি নিজের জীবন দেবো নাকি তখন? আর জীবন দেওয়ার দরকার নেই। ভারতের চিকেন নেক নিয়ে আমাদের মাথা ব্যথা কেন? হ্যাঁ, রাশিয়ার সাথে বাড়াবাড়ি করতে গেছে ইউক্রেন শেষ। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ বাড়াবাড়ি করতে যাবে, বাংলাদেশ হয়তো কিছু হবে না, কিন্তু মানুষ মারা যাবে, বাংলাদেশ ক্ষত বিক্ষত হবে, ইন্ডিয়াও হবে। আমাদেরও যেহেতু সেনাবাহিনী আছে, এই অদক্ষ সেনাবাহিনী, বাটপাট সেনাবাহিনী, ঠিক আছে? তো সেটার দরকার কি? কানাডা যদি আমেরিকার সাথে ঝামেলা তো করতে পারবে না, চুপচাপ থেকে সুন্দর মতো চলো, কানাডা কি ভালো থাকবে? তছনছ হয়ে যাবে। কানাডা কি খায়, কানাডার অস্ত্র কিনবে কিনা, ট্যাঙ্ক কয়টা আছে, প্রত্যেকটা আমেরিকাকে হিসাব দিয়ে করতে হয়। কানাডা তো আমেরিকার কাছে বন্দি, কোনো কথা বলছে না। বাংলাদেশ কি ওইরকম বন্দি? বলে না আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে চলি, বাবা আমাদের সেই সামর্থ্য নেই, সেই শক্তি নেই। তো সাগিয়াল সম্ভবত বলতো সিকিমের রাজাদেরকে, ইট ওয়াজ এ মনার্কি, রাজতন্ত্র ছিল। আচ্ছা, এখানে সিকিমের কথা বলবো কিভাবে টার্গেটে? 1948 অপারেশন তারা চাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হোক। এটা কেন চায়? এটা চাওয়ার পিছনে উদ্দেশ্যটা খুব পরিষ্কার। হ্যাঁ, আমি জানি না চায় কিনা। যদি চায়, তাহলে তোমরা যে অশান্তি করছো, ভারত চাইবে যে ভারত এমন কেউ ক্ষমতায় বসুক যারা ভারতের সাথে অশান্তি করবে না, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে না। কানাডায় এমন সরকার প্রতিষ্ঠিত হোক যেটা আমেরিকার সাথে বাড়াবাড়ি করবে না। ইউক্রেনে এমন সরকার প্রতিষ্ঠিত হোক যেটা রাশিয়ার সাথে বাড়াবাড়ি করতে যাবে না। আরও অনেক দেশ আছে। চীনের প্রতিবেশী কোনো দেশ চীনের সাথে টু শব্দ করে? একটা তাইওয়ান টু শব্দ প্রতিবেশী দেশ না, চীনের অংশই মনে করে তারা। আমেরিকার সাপোর্টের কারণে চীন তাইওয়ানকে তাদের অংশ বলতে পারছে না। আচ্ছা, সেটা অন্য ইতিহাস, সেদিকে আমি যাব না। আমার কথা হচ্ছে যে হ্যাঁ, আমরা থাকি না বাবা, মিলেমিশে থাকি না। ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব মিলেমিশে থাকি না এখন। ওই যে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক, খুব চিকন একটা জায়গা, চিকেন নেক। ওই চিকেন নেক দিয়ে তাদেরকে 7 সিস্টার্স এর সাথে যোগাযোগ রাখতে হয়। হ্যাঁ, স্বাভাবিক। আচ্ছা, এখন এই শিলিগুড়ি করিডোরের উপরেই হচ্ছে তিব্বত। তিব্বতে চাইনিজ প্রভাব অত্যন্ত প্রকট, একসেপ্ট করে নিছে, ইন্ডিয়া একসেপ্ট করে নিছে। এখন এই চিকেন নেকের শিলিগুড়ি করিডোরের ঠিক উপরে চায়না এসে পৌঁছে গেছে অলরেডি। পৌঁছে গেছে। তো এই চায়না এসে, এটা ভারতের জন্য থ্রেট না? নেপাল আছে, এদিকে বাংলাদেশ আছে, এখানে চিকন 20-22 কিলোমিটার একটা জায়গা চিকেন নেক। তো ভারতের জন্য, ভারত তো আতঙ্কিত এই চিকেন নেক নিয়ে। আমরাও কেন ওখানে আবার আমরাও কেন সেখানে আবার ভারতের জন্য থ্রেট হয়ে থাকবো চিকেন নেক? চায়নার কারণে ভারত চিন্তায় আছে, নেপালের কারণেও আছে, নেপালের কারণে হয়তো বাংলাদেশের কারণে চিন্তা আছে। ভারত কি আঙ্গুল চুষবে বসে বসে? ভারতের জন্য যেটা চিন্তার বিষয়, বাংলাদেশের সাথে ওরা করিডোর করতে চায়। ত্রিপুরাতে কক্সবাজার, আমাদের কক্সবাজার আমাদের বন্দর ইউজ করতে চায়। তো একটা দেশ তো চাইবেই ভাই, আমেরিকা তো চাইবেই কানাডার সাথে কি কি ব্যবসা বাণিজ্য নেওয়া যায়, করা যায়। কানাডাও চাইবে আমেরিকার সাথে কি কি ব্যবসা বাণিজ্য করা যায়, নেওয়া যায়। ভারত এত বড় দেশ, ভারত থেকে আমরা পণ্য আমদানি করি বেশি। আমাদের দেশ থেকে কি পণ্য আছে ভারত নেবে? কি আছে যেটা আমরা এক্সপোর্ট করতে পারি? শত শত টন, হাজার হাজার টন। আর ভারত থেকে আমরা আনি কেন? এটা তো একটা অপরাধ। একটা দেশকে আমি পছন্দই করি না, সেই দেশের জিনিসপত্র আমি ব্যবহার করবো কেন? কেন এখানে এসে পৌঁছাচ্ছে, ইন্টারেস্টটা কি? কারণ এই চিকেন নেক যদি কাট হয়ে যায়, তাহলে আসলে 7 সিস্টার্স এর সাথে মেইনল্যান্ড ইন্ডিয়ার যোগাযোগের আর কোনো ওয়ে কি আছে? শুনুন, আছে বাংলাদেশ, হ্যাঁ আছে। ও, ওটার প্ল্যান করতেছে। অল্টারনেটিভ। চিকেন নেকটা কাট হবে কেন? ভারত তো চাইবে জীবন দিয়ে হলো চিকেন নেক যাতে কাট না হয়।
বাংলাদেশ আসুক ধ্বংস করে দেবে, চায়না আসুক তাদের সাথে যতটুকু শক্তি আছে তা নিয়ে লড়বে, শত্রু যেই আসুক। আমরা হইলে আমরা করবো না? কেউ যদি আমাদের রংপুর আলাদা করে ফেলতে চায়, সিলেট আলাদা করতে পেরে চায়, আমরা লড়বো না? আমরা কথা বলবো না? আমাদের সিলেটেও চিকন অংশ আছে, কেউ যদি আমাদের ফেনি দিয়ে আলাদা করতে চায় আমরা লড়বো না? এ কী রে ভাই? তো ওরা এত দেশ নিয়ে আতঙ্কের মধ্যে চিকেন নেক নিয়ে তারা আতঙ্কিত থাকবে না? চীন আগে আসতেছে এই বলতেছে, আমরা এগিয়ে যাচ্ছি, আমরা ওই জায়গায় হেলিপ্যাড ট্যাড কী কী বানাচ্ছি বিমান বাহিনীর, তারপর আমাদের ওই হসপিটাল বানাবো, ওখানে চীন এসে এখানে ঢুকতেছে। ভারত তো আতঙ্কে আছে, আতঙ্কে থাকা স্বাভাবিক নয়, স্বাভাবিক না। ভারত তো আতঙ্কিত থাকবে, তারপর তাদের সেভেন সিস্টার বানাতে হবে। অথবা বাংলাদেশ যদি ভারতকে কিছু সুযোগ সুবিধা দেয়, বাংলাদেশের ভিতর দিয়ে, উপর দিয়ে, বাইরে দিয়ে, বন্দর দিয়ে কোনো সুযোগ, এটা তো একটা দেশ চাইবেই। এখন দিই না দিই সেটা আমাদের ব্যাপার, আমাদের স্বার্থ আমরা দেখতে হবে। যে কোনো চুক্তি হতে পারে, স্বার্থগুলো রক্ষা করতে হবে। আমরা বন্দর, বিদেশিরা আমাদের বন্দরের জন্য ভালো কাজ করুক, আমরা সেটা চাই। যেটা আমরা পারি না সেটা অন্য দেশ করুক, কিন্তু শর্তগুলো, কন্ডিশনগুলো এবং কি কাজ করবে, কতদিনের জন্য করবে, সেগুলো ক্লিয়ার হতে হবে, দেশবাসী জানতে হবে পরিষ্কার। আমরা যদি এয়ারপোর্ট বানাতে চাই, আমরা যদি না পারি তাহলে আমরা অন্য সহযোগিতা নিব, কিন্তু শর্তগুলো কি সেটা পরিষ্কার করেন। ভারত যদি তাদের চিকেন নিয়ে থ্রেটেনিংয়ে থাকে, ভারত তো চেষ্টা করবে রে বাবা এটা যেভাবে হোক প্রতিহত করা। যে করিডোর, ইউ মিস দ্য ট্রেন বাট ইউ হ্যাভ দ্য বাস। এই জন্যই এত করিডোর, ট্রানজিট, এত কিছু জন্য দরকার। এবং এটা ওরা কবে থেকে প্ল্যান করছে? আচ্ছা, Oh my God. এখন এই যে করিডোর, এগুলোর জন্য ভারত, কথাটা তো সত্যিই, ভারতীয়দের চেষ্টা করবেন। আচ্ছা, আমার বাড়িতে ঢুকার আমার জায়গা নাই, এখন আমি তো আরেকজনকে রিকোয়েস্ট করবো, ভাই তুমি তোমার বাসার চিপা দিয়ে একটু আমারে ঢুকতে দাও না প্লিজ, বলবো নি, তোমার ওখান দিয়ে আমার একটু আসতে দাও না প্লিজ, করবো নে। ভারতের চিকেন নেক যদি না থাকে বা এটা যদি কোনো হুমকির মুখে থাকে, ভারত তো এখন দেশ আছে তো একটাই, বাংলাদেশ। এখানে যদি অন্য দেশ থাকতো, পাকিস্তান থাকতো বা শ্রীলঙ্কা থাকতো অথবা আমেরিকা থাকতো, আমেরিকার সাথেও ভারত একটা আন্ডারস্ট্যান্ডিং করতো, ভাই রে তোমার ওখান দিয়ে আমি একটু যাইতে পারি কিনা, চাইতো কিনা, চাইতো তোমার ওই দিক দিয়ে আমি একটু উঠতে পারি কিনা। কি বলে রে ভাই এগুলো? একটা দেশ একটা দেশের স্বার্থ দেখবে না? আমাদের স্বার্থ যাতে না বিকাই আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা দেখবো, অথবা দেব না, বা দেব কিন্তু শর্ত কি সেটা স্ট্রং হতে হবে, আর না হইলে না। অথবা চিকেন নেক নিয়ে আমরা কোনো থ্রেট করব না। আমরা কি এই জন্য চিকেন নেক থ্রেট করবো? 1971-এ একবার ট্রাই করছিল, আমাদের দেশ স্বাধীন হওয়া মাত্র ইন্ডিয়া একবার ট্রাই করছিল। 71-এ ভারত একবার ট্রাই করছিল বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট নিতে, তো হয়েছে ট্রানজিট 54 বছর হয়েছে। টিএসপি ওদের পাঠায় দিছিল বিভিন্ন জেলায়। ওরা চাইছিল যে সিকিমের মতো টেকনিকে, মানে একই রকম টেকনিক অ্যাপ্লাই করে বাংলাদেশকে যদি একটা করদ রাষ্ট্র বানায় ফেলা যায়। বাট তখন তো মুক্তিযোদ্ধারা কেবল এই যে আমাদের যেরকম ভাইব আসছে, তখন মুক্তিযোদ্ধাদের ওই ভাইব তখন তুঙ্গে। ওই প্রপোজাল টের পাওয়া মাত্র মুক্তিযোদ্ধারা একটা ক্লিন পালস দিছে যে এখনো কিন্তু অস্ত্র জমা দেই নাই। দেয়ার আর টেলিগ্রামস ইন্দিরা গান্ধীর কাছে জেনারেলরা পাঠাইছে, নো ইটস নট পসিবল। দিস মুক্তিযোদ্ধাস, এরা মাত্র 9 মাস হলো যুদ্ধ করে ব্যাটেল হার্ডেন্ড অবস্থায় আছে। এই অবস্থায় পাকিস্তান 90,000 সৈন্য নিয়ে পারে নাই, আর তুমি এখানে এসে যদি আরেকবার ট্রাই করো তাইলে এখানে জাহান্নাম হয়ে যাবে। সম্ভব না। এই জাতি অন্যরকম, এরা সাবজুগেটেড হইতে চায় না, পোংটা জাতি। আচ্ছা, এখানে পোংটা জাতি, এখানে একটা মানে পজিটিভ কথা বলে ফেলেছে, এটা ওনার সাথে যায় না, ঠিক আছে? উনি একটু পজিটিভ কথা বলে হয়েছে, 71 সালে পাকিস্তানের 90,000 সৈন্য পারে নাই, আর তোমরা পারবা বাংলাদেশে গিয়ে। বাংলাদেশ থেকে কোনো ট্রানজিট নেওয়া যাবে না। মুক্তিযোদ্ধারা বলছে আমরা এখন অস্ত্র জমা দেয়নি, ইন্দিরা গান্ধীর কাছে মেসেজ চলে গেছে, ভারত ভয় পাইছে। এখান থেকে একটু পজিটিভ কথা বলে ফেলেছে। আবার বাংলাদেশে মুক্তিযুদ্ধ যে হয়েছিল, একটা মুখ দিয়ে বের হয়ে গেছে। মুক্তিযুদ্ধ যে তখন যে কেউ দিতে চায়নি ভারতকে কোনো ট্রানজিট, এটা মুখ দিয়ে একটু বের হয়ে গেছে। বলতে পারতো যে তখনও ভারতকে দিতে চাইছিল কিন্তু পারে নাই, একটু পজিটিভ কথা বলে ফেলেছে। এটা ওনার মানে এখানে একটু ইয়ে করতে পারে নাই,
ঠিক আছে, রেজিলিয়েন্ট। তখন তারা কি চিন্তা করলো, ওকে তাহলে দখল করার দরকার নেই, দখল করার Okay. দরকার নাই। টেরিটরিয়ালি দখল করার দরকার নেই, বাট ওইরকম একটা গভর্নমেন্ট আনো, যে গভর্নমেন্ট আনলে পরে আমরা আমাদের ট্রানজিট পাবো, আমাদের রেলগাড়ি যাবে। আপনি কি জানেন ফেনীতে একটা ব্রিজ উদ্বোধন করতে মোদি আচ্ছা, এসেছিল এখানে আমি বাংলাদেশে? এখন একটা গভর্নমেন্ট বসাইয়ে ট্রানজিট পাবো, রেল যাবে, এই কথাটা বলা শুরু করছে, বলা নেই ফেনীর দিকে চলে গেছে। তো 54 বছরে হয়েছে কিছু? কেউ দিছে? দেয়নি। ঠিক আছে, এখানে ওই যে ফেনী নদীর কথা আছে, আমি একটু টাইনা দিলাম, অনেক লম্বা। মানে আপনার ফ্যামিলিতে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল, ধরেন আমি কথার কথা বলতেছি, আপনার ফ্যামিলিতে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি ছিলেন ইউএসএতে, আমি এখান থেকে একটু টাইনা দিই আর ইন্ডিয়াতে, আমার বাসায় বললাম। ইট ওয়াজ ওভারঅল সিচুয়েশন, আমি বুঝতেছি। এবার আপনি যেগুলো বলতেছেন এতক্ষণ ধরে যা বললেন, এইটার সাথেই তো মনে হয় এগুলো রিলেটেড ছিল, যে Exactly. আপনি যে মানে কারণে আসলে আপনারা আর্মির ছাড়তে- মধ্যেও জিনিসগুলো বুঝতেন, মানে সবকিছুই। Definitely. বাবা। Now you have the choice. Either you become part of the corruption, accept it, get benefited, or you become numb, behave that you are not understanding anything. বাংলাদেশ হচ্ছে একটা ভিন্টেজ পয়েন্ট। কিভাবে একটু যদি এটা আমি ইন্ডিয়ান একজন জেনারেলের বই থেকে ইতালি কোট করি। জেনারেলের নাম হচ্ছে এখানে জেনারেল আবার নিকে পালি। যুদ্ধের কথা আমি এবার একটু বই টেনে আছে, দিই, আরেকটা essential of military knowledge. যুদ্ধের কথা টেনে দেয়, যুদ্ধের কথা আছে। অনেকে যুদ্ধের ব্যাপারটা বোঝে না, অনেকে ভাবে যুদ্ধ মানে হচ্ছে খালি ঝাঁপায় পড়া, হারে রে করে এগুলো। দেয়ার আর মেনি ম্যানুভার্স। আপনি যদি খালিদ বিন আরেকটু টেনে দিলাম। এটা সম্ভব হয়েছে তখন আমরা সাপোর্ট করছি বলে, তাই তো? আর এবার যদি আসে তাহলে কি হবে? হোটেল ক্যালিফোর্নিয়া, হোটেল ক্যালিফোর্নিয়াতে একটা লিরিক আছে না, ইউ ক্যান অলওয়েজ welcome to চেক the- আউট, হ্যাঁ। ইউ ক্যান অলওয়েজ চেক আউট, বাট ইউ ক্যান নেভার লিভ। ওয়েলকাম টু দি হোটেল আপনি চেক আউট ক্যালিফোর্নিয়া। করতে পারবেন। আচ্ছা যাক, ইন্ডিয়াকে থ্রেট করা হচ্ছে, ভালো, ইন্ডিয়া যদি একবার ঢুকে তাহলে আর বেরোতে পারবে না। ঠিক আছে, হোটেল ক্যালিফোর্নিয়া একটা গান আছে, বিখ্যাত গান, সেই গানের একটা লাইন তিনি বলছেন, তো যে তুমি ওই যে চেক ইন করবা কিন্তু চেক আউট তো করতে পারবে না। ভারত ঢুকতে পারবে, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই দেশ থেকে আর বেরোতে পারবে না, ট্যাঙ্ক চালাবে কোথায়, সে বিষয়ে কিছু কথা বলেছে। আমি আবার একটু শুনতে টেনে টেনে দিচ্ছি, বিকজ অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। পাবেন কেমন এই দেশ ছেড়া? ইংরেজরাও তো শুরু করছে বাংলাদেশ থেকে, ওদের ওখানে লেখা আছে বাংলাদেশের মতো এই পরিমাণ প্লান্ডার আর ইন্ডিয়ার কোথাও থেকে তারা করতে পারে প্রায় 20 কোটি জনগণ এখান থেকে ড্রেন আউট করে নিয়ে গেছে, টোটাল টেনিয়রে নিয়ে গেছে 240 না 14 বিলিয়ন ইউএস ডলার। তাই তো বলতেছে শ্বেতপত্র, ওই যে দেবপ্রিয় ভট্টাচার্য যেটা বললো, যদি আই টোটালি ডিসএগ্রি, উনি বলতেছে চোর ধরা আমাদের কাজ না, আমরা করাপশনটা কি হয়েছে সেই গল্প বলা নাকি ওনাদের কাজ। টাকা ফেরত আনতে হবে। ভেরি আনফরচুনেট। তাহলে তো গত সরকারের আমলেও তো একই ঘটনা হয়েছিল। শেখ হাসিনার সময় নাকি কোটি কোটি ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার চুরি হয়েছে, সেটা ওই যে শ্বেতপত্র যে প্রকাশ করছে দেবপ্রিয় ভট্টাচার্য, হে অনবিক্ষুব্ধ, কোনো পুরস্কার পায়নি, এত মিথ্যা কথা বলছে শ্বেতপত্র তৈরি করে, যে কোটি কোটি ডলার নিয়ে গেছে। এখন ওনার বড় কোনো পোস্ট দেয়নি, ওনার কোনো প্রমোশন হয়নি, উনি এখন ক্ষুব্ধ, সরকারের বিরুদ্ধে বলা শুরু করছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যত বিলিয়ন ডলার চুরি করছে আনেন না। ইউনূস সাহেব তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বড় মাঠের খেলোয়াড়, আনেন, দেশে ফেরত আনেন। কই আনেন? যাই হোক, মানে অত বিলিয়ন, যত বিলিয়ন ওনারা বলতেছে, তত বিলিয়ন না হলে যা হয়েছে তাই আনেন না, আমাদেরকেও কিছু ভাগ টাক দেন, 200-400 টাকা। সুইস ব্যাংকে কালো টাকা আছে, এটা আমরা জেনে গেছি। জানি। সুইস ব্যাংক বলতেছে তোমরা আমাদের কাছে নাম চাও, আমরা নাম বলে দিব। কেউ চায় না নাম। আচ্ছা, ইন্ডিয়ান কিছু মিডিয়া এখন ইউনূস সরকার চাচ্ছে না কেন? সুইস ব্যাংকে কাদের কাদের টাকা আছে আমাদেরকে ফেরত দাও বা নামগুলো প্রকাশ করেন। ঠিক আছে, শেখ হাসিনা সরকার চায় নেই, কেউ নাম চায় না। বিগত সরকারের কথা বলেছে, জিয়া সরকারের কথাও বলেছে, ঠিক আছে, কেউ তো চায় না। ইউনূস সরকার এখন চাক, উনি তো ভালো মানুষ, বড় মাঠের প্লেয়ার, ফোন করলেই নাম তালিকা দিয়ে দিবে, উনি সেটা চায় না কেন? এখন তো সুযোগ আছে, ব্যাপক সুযোগও সদ্ব্যবহার করছে না। আছে, তারা বলার চেষ্টা করে যে সকালে যাব, ওরকম কথা ওনারা পাকিস্তানের এগেনস্টেও বলছিল যে সকালবেলা নাকি অ্যাটাক করবে আর দুপুরবেলা গিয়ে লাঞ্চ করবে না, চা খাবে, এরকম বলছিল। ওই যুদ্ধে জিয়াউর রহমানের মানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পুরো শোয়াই দিছে, 70টার উপরে পদক পাইছে। 65 সালের পাকিস্তানিরা মানে রেগার্ড করে যে ইট ওয়াজ জিয়াউর রহমানস ব্যাটালিয়ন, যেটা ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, দ্যাট সেভড করাচি দ্যাট ডে। আচ্ছা, আমাদের কথায় 65 যুদ্ধের কথা বলছি। 65 এই জন্য জিয়াউর রহমানের কিন্তু একটা পাকিস্তানি পদক আছে, সিতারা-ই-জুররাত, সিতারা-ই-জুররাত। ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড।
ওখানে। তো এই জন্য আমি বললাম যে মিলিটারি অপশনটা আসলে এখানে নাই। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, ইন্ডিয়া ইজ নেভার গোয়িং টু ডু দিস। সো উই হ্যাভ টু থিঙ্ক ইন আদার স্পেকট্রাম, যেখানে ইন্ডিয়া যে বিভৎস কাজগুলো করছে, তাদের মিডিয়া যে বিভৎস কাজগুলো করছে, সরকারের এগেনস্টে বলছে এবং আমাদের মানুষের এগেনস্টে বলতেছে সকাল বিকাল নাকি মাইনরিটি নির্যাতন হচ্ছে। আরে ভাই, দিস ইজ বাংলাদেশ। আসলে ওই ইন্ডিয়ায় বসে তারা কখনোই বুঝবে না যে আমাদের দেশটা কিভাবে চলে। No, আমাদের তো প্রেস সচিব তো তাদেরকে দাওয়াত দিচ্ছে আসার জন্য, তাতে আসতেও চাচ্ছে না। কারণ কি? কারণ যেই নিউজটা দিয়ে তারা কসলাতে পারবে, কসলায় বাংলাদেশে এগেনস্টে করতে পারবে। কেন রে বাবা? মানে উদ্দেশ্য ছাড়া বিধায় এর একটা ব্যাপার আছে না। মানে কেন সে এই লেভেলের প্রপাগান্ডা, ইন্ডাস্ট্রিয়াল লেভেলের যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন। আপনি দেখেন না, ঠিক এই সপ্তাহে একটা রিপোর্ট বেরিয়েছে, বিশ্বে 1 নম্বর ডিসইনফরমেশনের কান্ট্রি কোনটা? জাস্ট গুগল ইট, ইট ইজ ইন্ডিয়া। তো পুরো পৃথিবী তো ওদেরকে বিলিভ করে না। বাট কথা হচ্ছে, ওরা যেটা করার চেষ্টা করতেছে সেটা হচ্ছে আমাদের ভেতরে, আমার আপনার ভেতরে ওই যে কলোনিয়াল মাইন্ডসেটটা ওটা ঢুকায় দেওয়ার চেষ্টা করতেছে। আপনি যখন 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার বলবেন একটা মানুষকে যে আপনি খারাপ, আপনি খারাপ, বলতে আপনি খারাপ, বলতে আপনি খারাপ, বলতে থাকবে তখন ব্রেনের কোডিং হয়ে যায়। ইয়েস, এটা একটা গোয়েবলস এর একটা ইয়ের মতো ব্যাপার। এ লিডার শুড ফিল রেসপন্সিবল দ্যাট নাগরিক এবং দেশ, এইটার জন্য তার দায়িত্ব আছে, এইটার রেসপন্সিবল ফিল করাটা একটা গুড লিডারশিপের লক্ষণ। একজন শাসককে তার প্রত্যেকটা সিদ্ধান্তে ওই আমি এই সব কিছু নিয়ে কথা বলছি না, এটা যেহেতু উনি সেনা কর্মকর্তা ইংরেজিতে বলেছেন, তারপর আর হচ্ছে সাবেক সেনা কর্মকর্তা, আর হচ্ছে যে কিছু কথা বলেছেন হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া টিডিয়া। ইন্ডিয়ার মিডিয়া যদি গুজববাজ হয়, গুজববাজ হোক, আমাদের তো কোনো আপত্তি নেই, চলুক। কিন্তু ইন্ডিয়ার যে মিডিয়াগুলো বাংলাদেশ গ্রাস করতেছে, বাংলাদেশের ভিতরে আছে, এই সরকার কেন সেটা বন্ধ করে না? আমি জানি না বন্ধ হয়েছে কিনা, নাকি আন্দাজে বলতেছি। এই যে জিটিভি টিভি কী আছে না, এগুলো কি বন্ধ হয়েছে? একটু জানাবেন প্লিজ। বন্ধ না হলে বন্ধ কেন করে না? প্রোপাগান্ডা তো আমাদের দেশের ভিতরেই চলছে। ইন্ডিয়ান ভাষা, ইন্ডিয়ান কন্টেন্টগুলো আমরা দেখে দেখে তো অস্থির হয়ে যাচ্ছি। পরিমাণ হোমওয়ার্ক করতে হবে যে তার একটা সিদ্ধান্তের কারণে একটা দুধের শিশু কষ্ট পাচ্ছে কিনা। এই হোমওয়ার্ক করার মতো লোক লাগবে। সঠিক পথে আনতে হয় তাহলে কি লাগবে? একটা জিনিস কি লাগবে, ওটা হচ্ছে উই নিড গুড লিডারশিপ। আজকে আচ্ছা, এই ভিডিওটাতেও কিন্তু অনেক কিছু এডিট করা আছে। কি এডিট করা হয়েছে আমি ঠিক সেটা জানি না, ওই জন্য একটু সমস্যা হচ্ছে। আরও কিছু পয়েন্ট দরকার ছিল। দেশ যতটা ঐক্যবদ্ধ হতে পারলো, এবং আজকে বাংলাদেশ যতটা মাথা তুলে এখন পর্যন্ত কথা বলছে, এমন না যে আমাদের পকেট টাকা দিয়ে ভরে গেছে, সোনা মোহর দিয়ে ভরে গেছে, সোনার বাংলা হয়ে গেছি আমরা, নো। না, বাট আমরা এইটুক জানি যে ডক্টর ইউনূস সম্ভবত চুরি করে সুইস ব্যাংকে টাকা রাখে না। ডক্টর ইউনূস সম্ভবত চুরি করে সুইস ব্যাংকে টাকা রাখে না। আচ্ছা, একটা কথা হলো, ডক্টর ইউনূস এমন ধরনের শেয়ানা পাবলিক, উনি যদি সুইস ব্যাংকে টাকা রাখেও কেউ টের পাবে না। আর ওনার সুইস ব্যাংকে টাকা রাখার দরকার নাই। সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ওনার টাকা আছে, ঠিক আছে, কিন্তু সুইস ব্যাংকে কাজ হবে না। সুইস ব্যাংক আলোর অসুস্থ হয়ে যাবে যে এত টাকা একটা লোকের কীভাবে হয়। ইনি হচ্ছেন ডক্টর ইউনূস, কিন্তু এই ভদ্রলোক জানে না, ঠিক আছে। You see, one single man at the top, if he is honest enough, ইয়েস, দেশ ধ্বংস করার জন্য টপ ওই একজনই যথেষ্ট। হি ইজ ডক্টর ইউনূস। দেশ শেষ করে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু ওনারা বুঝবে না, ওনারা টেরও পাবে না। পাশে যে দুজন আছে এরাও বুঝবে না। it can change the game. So, নেতৃত্ব সিলেকশনে খুব সতর্ক হওয়া দরকার আছে। বাপরে বাপ। হাউ মানে ইংরেজি। শেখ হাসিনা যখন দেশ থেকে পালায় গেলেন, তখন পুলিশ বাহিনীও পালায় শেখ গেল। হাসিনা পালা যায়নি। শেখ হাসিনা কি বিমান চালাতে পারে? চালাতে পারে? যা আমি গাড়ি ড্রাইভ করে ওই চিপা চাপা দিয়ে, ওই যে বলা হচ্ছে যে হাদির আক্রমণকারী পালাই গেছে, চলে গেছে, সে কোথাও হুন্ডা চালাই গেছে, কোথাও পানি দিয়ে গেছে। শেখ হাসিনা কি সেভাবে গেছে? বিমান চালিয়ে, গাড়ি চালিয়ে গেছে? না, দিয়ে আসছে ওনারা। কেন? কারণ বেনজিরের মতো লোক ছিল ক্ষমতায়। বেনজির তখন ছিল না। বেনজির তার আগেই চলে গেছে, বা বেনজির তখন ক্ষমতায় ছিল না, আইজিপি ছিল না। তারপরে গেছে, কিন্তু বেনজির তখন আইজিপি ছিল না, সম্ভবত আব্দুল আল মামুন হয়ে গেছে।
হ্যাঁ, আব্দুল্লাহ মামুনি তো আইজিপি ছিল তখন, জুলাই আগস্টে। ওই যে টপ ম্যান ওয়াজ নট রাইট ম্যান। আজকে বাংলাদেশ আর্মি এখন পর্যন্ত কিসের জন্য সব ভরসা ক্যারি করার চেষ্টা করতেছে? কষ্ট হচ্ছে। 90 দিন 100 দিন হয়ে গেছে আর্মি ফিল্ডে আছে। ডোন্ট ইউ ফিল যে একটা সোলজারের বাসার বাজারটা কিভাবে হচ্ছে? আর্মির তো মেইন রোল আছে একটা, এক্স্যাক্টলি, দেশ রক্ষার রোল আছে তো। সভারেন্টি মেইনটেইন। সেটা আমরা চিন্তা করবো কেন? সেনাপ্রধান আছে না, সেনাপ্রধান তাদেরকে ঘরে নিয়ে আসুক, তাদেরকে বেড়াকে ফিরিয়ে নিয়ে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে আসুক, বাজার টাজার করুক, বাজার করুক, এছাড়া তার কোনো কাজ নাই। এখনো কি কাজ করছে কেউ তো দেখছে না। একটা পার্টিকুলার দলকে নিধনের চেষ্টা করছে, ঠিক আছে? হয় সব সন্ত্রাসী ধরো, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলাম যা আছে, শিবির মিবির, যারা সন্ত্রাসী তাদেরকে অ্যাটাক করো, কিন্তু সেটা তো করে না। গোপালগঞ্জ ধুলিসাৎ করতে হবে, ঠিক আছে? ওইখানে যদি আমরা পিছিয়ে যাই, কমতিতে পড়ি, তাইলে তো আর বোধহয় মানে আমাদের যারা মানে ভাসুর যারা আছে, যাদের নাম আগে আমরা নিতে পারতাম না, তাহলে এটাও কিন্তু পায়ে বসবে। এটাও কিন্তু খুব ভয়ঙ্কর একটা মানে পলিসি হতে পারে যে পুলিশিং বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও, ওটা বন্ধ করে দাও, আর্মি উইল বি ডিপ্লয়েড ইনটু দ্যাট থিং সো দ্যাট ওই জায়গাগুলো ফাঁকা থাকে। মানে এগুলো তো আমি জানি না, এগুলো বাজে চক্রান্ত আমি নাকি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আর্মির একটা প্রাইমারি রোল আছে। এটা মানে শান্তিকালীন সময়ে অনেকে দেখবেন যে মজার মজার কথা বলে যে আর্মির কাজ কি, সারাদিন লেফট রাইট করে, তারপরে কি হাঁটুতে বুদ্ধি, এই টাইপের কথা বলে। এখন নাও ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ নিড আর্মি। হাঁটুতে বুদ্ধি যে এরাই বারবার প্রমাণ করে দিচ্ছে, আব্দুল হকও প্রমাণ করে দিচ্ছে, কর্নেল হাসিনও প্রমাণ করে দিচ্ছে, গোলাম আজমের ছেলে সাহেবও প্রমাণ করে দিচ্ছে হাঁটুতে বুদ্ধি যে এরা। ম্যাক্সিমাম হাঁটুতে বুদ্ধি, ম্যাক্সিমাম পাকিস্তানপন্থী। আপনার বাসায় তালা দেন, প্রতিদিন এসে চোর নক করে নাকি আপনার বাসায়? না, একদিন এসে নক করবে, সেই দিন তো আপনার ইয়ে দরকার, মানে সিকিউরিটি দরকার। দ্যাটস ওয়াই এভরিডে আপনি তালা লাগানোর প্র্যাকটিস করেন। ইউ নিড আর্মি ফর দ্যাট। আজকে যদি আপনার চারপাশে যারা আছে, আপনার প্রতিবেশী যারা আছে, তারা যদি আপনার পটেনশিয়াল থ্রেট না হইতো ঐতিহাসিক ভাবে, তাহলে আমাদের তো আর্মির দরকারই ছিল না। ভারতের বিরুদ্ধে আমরা সারাক্ষণ উস্কানি। ভারতের কথাটা এসে যে আমি ভারতের নাম নিতে চাই না, কোনো দরকার আছে ভারতের নাম নেয় এতবার, কিন্তু বারবার নিতে হচ্ছে। এরা যেহেতু বলে ভারত যদি পোটেনশিয়াল থ্রেট না হতো তাহলে সেনাবাহিনীর দরকার ছিল না। একটা দেশ হতে হলে, রাষ্ট্র হতে হলে সেনাবাহিনী, সার্বভৌমত্ব, ভূখণ্ড, নির্দিষ্ট ভূখণ্ড, পতাকা, জাতীয় সঙ্গীত এগুলো থাকতে হয়, সেনাবাহিনী থাকতে হয়। এই ভদ্রলোক কইতেছে ইন্ডিয়ান থ্রেট না থাকলে আমাদের সেনাবাহিনীর দরকার ছিল না। ট্রু। বাস্তবতা হচ্ছে যে তারা আমাদের পটেনশিয়াল এনিমি হইতে পারে। দ্যাটস ওয়াই উই নিড অ্যান আর্মি। আপনি ফিল করতেছেন যে আপনার যে প্রতিবেশী আছে সে কখনো আপনার সাথে কিছু করবে না, তাহলে অযথা এই টাকাগুলো খরচ কেন করবো আমি? আমাকে সিরিমোনিয়াল আর্মি একটা রাষ্ট্র হয় না। দরকার নাই তো, যে আমার খালি 16 ডিসেম্বরে প্যারেড করার জন্য আর্মি লাগবে, এটার জন্য তো এত বড় আর্মি দরকার নেই। 16 ডিসেম্বর এখন আর প্যারেড হয় না, এখন উপর থেকে ফ্লাই করে। হ্যাঁ, ঠিক আছে, এখন আর প্যারেড নাই, সেটা বন্ধ হয়ে গেছে। 1.5 বছর বন্ধ আছে, ঠিক আছে। যে দ্বিচারিতা ছিল আগের ইয়েতে, ওইটা থেকে বের হয়ে আসতে হবে। আর যেটা আমি বলতেছিলাম যে মানে এরকম একটা ক্রাইসিস মোমেন্টে আজকে আপনি চিন্তা করেন জেনারেল ওয়াকার স্যার যদি আদারওয়াইজ ডিসিশন নিতেন, অথবা ডিসিশন না নিতেন, অথবা উনি যদি ওয়াক ওভার করতেন, তাহলে পরিস্থিতি কোন দিকে যেত? আরে আল্লাহ, আল্লাহ, কতজন চায়না করে থাকতো, সে কোনো কল্পনা নাই। এই জন্যই মানে যেটা আমরা চাচ্ছি, আমার কাছে মনে হয় আমাদের ওইরকম হযরত ওমরের মতো একজন নেতৃত্ব দরকার, যিনি হজরত উমরের মতন নেতৃত্ব আমাদের ওয়াকার সাহেব দেবে। হজরত উমরের মতন নেতৃত্ব আমাদের ওয়াকার সাহেব দেবে। কার সাথে কি তুলনা করে? বঙ্গবন্ধুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুলনা করে বলছে, নবীজির সাথে, ঠিক আছে? বঙ্গবন্ধু কি নবীজির মতো? নবীজি কি বঙ্গবন্ধুর মতো? নবীজিকে নিচে নামিয়ে নিয়ে আসছে, বঙ্গবন্ধুকে উঠেই দিচ্ছে, বঙ্গবন্ধু নবী। এন ওয়াকার আমাদের হজরত ওমরের মতো যদি সততা দিয়ে বাকিদেরকে উদ্বুদ্ধ করবে। হ্যাঁ, সততা কিছু থাকতে পারে, কিন্তু হজরত ওমরের যে বৃত্তান্ত, যে কৃতিত্ব, সেটা তো ওয়াকার। যদি কোনো দুর্নীতি না করে আর কোনো উপদেষ্টার সুযোগ আছে নাকি? আপনার লিডারশিপ যদি পিওর এন্ড অনেস্ট থাকে, আপনার উপদেষ্টার অভাব হবে না, আমি আপনার এটা বলে দিতে পারি। আর পৃথিবীর যে কোনো 2টা শক্তিশালী রাজার ভিতরে যদি
আপনি ইয়ে করেন, কম্পেয়ার করেন যে কে শক্তিশালী আর কে দুর্বল। যার উপদেষ্টা পরিষদ শক্তিশালী সে ও মাই গড, ডক্টর ইউনূস সাহেবকে উনি ফেরেশতা হিসেবে জানেন। ঠিক আছে, অভিনন্দন আপনাকে। এবং এই উপদেষ্টা মণ্ডলী হইল আরো সৎ। হ্যাঁ, তাহলে পরিস্থিতি কোন দিকে যেত? আরে আল্লাহ, ও বাপরে বাপ। কতজন চায়না করে থাকতো, এটা কোনো কল্পনা নাই। এই জন্যই মানে যেটা আমরা চাচ্ছি, আমার কাছে মনে হয় আচ্ছা ঠিক আছে, আমার কথা বেশি নেই প্রিয় দর্শক। উনি ডক্টর ইউনূস সাহেব ফেরেশতার অধীনে আমরা এখন দেশে আছি। আমাদের এই দেশ আরও সুন্দর হোক আমাদের ফেরেশতার অধীনে, এবং ফেরেশতার সাথে যারা আছেন তাদের সব আসিফ নজরুল সহ সবাইকে আপনারা চেনেন। ওনারও সাফল্য কামনা করি, ফেরেশতাদেরও সাফল্য কামনা করি। ধন্যবাদ। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।